অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। এক ফুল দো মালি, তোমার জন্য পড়ছে আমার হাত হলো খালি, কিন্তু কার ভাগ্য খালি কার হাত খালি এগুলো আমরা জানবো। তবে প্রথম যে জিনিসটা জানবো, তিনজনের যা বর্তমানে সিচুয়েশন শুনছি, আমি আগে বলতে চাই তুমি কিন্তু ইন্ট্রোডাকশন গুলো কিন্তু ফাটিয়ে দেয় শ্রোতাদি। হ্যাঁ তারপরে কন্টিনিউ করো। এই যে তো এক ফুল দো মালি কার হাত খালি এইসব হলো, इसलिए सीतामादी के लिए एक ताल। দেখুন, এটা কিন্তু আমার ক্রেডিট যে আমি তিনজনের মধ্যে একজন কবি জাগিয়ে তুলতে পেরেছি এবং প্রেমও কবি জাগিয়ে তোলে। তো এই যে তিনজনের যে সিচুয়েশন আছে আপাতত এই মানে ছবিতে, সেক্ষেত্রে জীবনে কখনো এরকম সিচুয়েশন হয়েছে? আগে দুজন ছেলের থেকে শুনি। একদমই হয়নি, এবং সেটা হওয়া মানে খুব খারাপই। মানে আমি মনে করি যে কেউ যেচে এরকম একটা ইকুয়েশনে তো থাকতে চায় না, অ্যাটলিস্ট আমি থাকতে পারবো না। যেচে তো কেউ থাকতে চায় না, কিন্তু পড়ে তো যায় মানুষ। হ্যাঁ, অনেক সময় হয় আর কি। তো সেরকম সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই এখনো হয়ে ওঠেনি। সেটা সিনেমাতেই সীমিত থাক আপাতত। আর শ্যামাপ্তি? না না, এরকম ত্রিকোণ প্রেম হয়নি। মানে এরকম হতে পারে যে দুজনেরই হয়তো আমাকে পছন্দ কিন্তু আমার কাউকে পছন্দ না, এরকম সিচুয়েশন রিয়েল লাইফে হয়েছে। দু তিনজনেরই হয়তো আমাকে পছন্দ, তারা আবার তিনজন হয়তো খুব ভালো বন্ধু, আমার পছন্দ নয়। কিন্তু যেচে কেউ এরকম ত্রিকোণ প্রেমে কেন থাকবে বলো তো? জীবনে এত টেনশন, এত কিছু, তার মধ্যে প্রেমেও টেনশন ম্যানেজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, যে প্রেম টেনশন দেয় সে প্রেমটা কি প্রেম, নাকি কি মনে হয় যে প্রেমে একটু টেনশন থাকা দরকার মাঝে মধ্যে? দেখো, ওটা প্রেমের সঙ্গে না একটা আনুষঙ্গিক আর কি, এটা আসবেই আর কি। প্রেমের সাথে তো একটু টেনশন আসবে এবং সেটা থাকাও ভালো। কখনো কখনো তো টেনশন সব রিলেশনশিপে আমার মনে হয় ওই টেনশনটা আসা খুব প্রয়োজনীয়, কিন্তু সেটা যতক্ষণ হেলদি আছে ততক্ষণ ভালো। আর যতক্ষণ যখন সেটা হাতের বাইরে বেরিয়ে যায় সেই টেনশনটা, তখন তো ডেফিনেটলি চিন্তার বিষয়। একটা মৃদু হাসি দিয়েছে। আমরা জেনে নি কেন আগে। হ্যাঁ, কেন মৃদু হাসির কারণ কি? কারণ আমাদের এখনো প্রেমের রাস্তা পরিষ্কার আছে। হ্যাঁ, শ্যামপ্তি তো প্রেম ছাড়িয়ে অন্য স্তরে চলে গেছে, ও আরো বেটার বলতে প্রমোশন হয়ে গেছে। না না, ঋষভ দা প্রত্যেকটি ইন্টারভিউতেই এই যে প্রেমের ব্যাখ্যা দিচ্ছে, কোথাও গিয়ে গাছপালা আসছে, কোথাও গিয়ে নদী, সমুদ্র, পাহাড়, পশু, আমার বেশ ভালো লাগছে এই যে এলিমেন্ট গুলো ইউজ করছে। আমি বলতে চাইছি যে ঋষভদাকে তুমি ধরো জিজ্ঞেস করলে যে প্রেম নিয়ে, আমি মোটামুটি বলছি বাণী দেবে, বুঝতে পেরেছো যে এইটা করা উচিত। লাভ গুরু হয়ে গেছে ঋষভদা এটার মধ্যে। না, লাভ গুরু আমি ছাত্র অবস্থায় ছিলাম আর কি। বন্ধুদের প্রেম সমস্যা হলে তখন আমি কাটাতাম, তারপরে নিজে এত প্রেমের সমস্যা হয়েছে দিয়ে আমি কাটিয়ে দিয়েছি আর কি। সবই থাকে, দুঃখ, কষ্ট, টেনশন সবই থাকুক, কিন্তু পোর্শন ওয়াইজ থাকুক। বেশি হয়ে গেলে আবার সেটা টক্সিসিটি। না, এই যে প্রেমের লাভ গুরুর কথাটা হলো, আমরা প্রত্যেকে জীবনে এরকম একজন লাভ গুরুর পাল্লায় পড়েছি যে নিজে চিরন্তন সিঙ্গেল, কিন্তু তার কাছে প্রেমের বিশাল জ্ঞান। তোমাদের কাছে লাভ গুরুটা কারা ছিল দেখেছো মানে রিয়েল লাইফ? আমার আমি যে কলেজে পড়তাম সেখানে একজন এখনো আছেন বোধহয়, মানে এখনো ওটাই করে যান। উনি শুধু লাভ না, সব বিষয়ে উনি একটা গুরু আর কি। মানে সমাজে কি হওয়া উচিত উনি এখনো বোধহয় বিরাট কোহলি কিভাবে ছয়, বিরাট কোহলি আজকে কভার ড্রাইভটা না একটু এই দিক থেকে, হ্যাঁ মানে ওনার ওই সিধু জ্যাঠা কাইন্ড অফ একটা ব্যাপার আছে যে আমি যদি সৌম তোর জায়গায় অভিনয় করতাম তাহলে তুই দেখতিস, বা আমি যদি এই বাংলা ইন্ডাস্ট্রির একজন ডিরেক্টর হতাম তাহলে একদম হলিউড হয়ে যেত। তো অনেকেই দাবি করছে হতে পারে। আমি মাইকটা ঋষভদার হাতে দিয়ে দিলাম। তো যাই, ফুল বিষয় এডওয়ার্ড। তো সেরকম আমার কলেজে একজন এরকম ছিলেন, এবং সকাল সকাল তিনি আমার কফিতে নানান ধরনের জিনিসপত্র মিশিয়ে দিতেন। জুনিয়রদের সাথে এইসব উনি করতেন, বলতেন এগুলো করলে দেখবি লেকচারটাও ভালো বুঝতে পারছিস এবং প্রেমটাও দেখবি হবে। তার চক্করে পড়ে আমি জয়েন করেছিলাম যখন কলেজ, আমি টপ করেছিলাম এন্ট্রান্সে, থার্ড হয়েছিলাম। ফার্স্ট সেমিস্টারে আমি লাস্টের দিক থেকে, হ্যাঁ একদম দেখেছি শ্রীতামার, আবার জোরে হাততালি শ্রীতামার জন্য। বুঝতেই পারছি না, অ্যাস্ট্রোলজার বানিয়ে দিচ্ছে। তুমি শুনি তোমার জীবনে এরকম লাভ গুরুকে যে নিজে সিঙ্গেল কিন্তু তার কাছে জ্ঞান বিশাল? এরকম কাউকে পাইনি যে ডিরেক্টলি লাভ গুরু, তবে আমার কাছে লাভ গুরু হচ্ছেন রবীন্দ্রনাথ।
হুম আমার কাছে লাভগুলো হচ্ছে শাহরুখ খান। হুম মানে ওই সিনেমা সাহিত্য ওই ওই জগৎ থেকে ওইগুলো দেখে দেখেই আমার যা হুম। প্রেমের যা আমার কাছে যা প্রেমের ব্যাপ্তি ঘটেছে, যা আমার এক্সপিরিয়েন্স হয়েছে, সেগুলো ওইখান থেকেই এসছে। যে রবীন্দ্রনাথের লেখা থেকে কখনো দুটো কবিতার লাইন কোট করে পটানো, কি শাহরুখ খানের ছবির দুটো ডায়লগ বলে পটানো, এইগুলো তো বরাবর হয়েছে। তো সিনেমা আমার কাছে সব থেকে বড় লাভগুরু। সিনেমা দেখেই আমার প্রেম করতে শেখা। বেশ, ওই যতক্ষণ একবার প্রেম করে রাত্রিবেলা নেটফ্লিক্স দেখে না কি চলছে। আচ্ছা শ্যামক্তি এরকম লাভগুলো মানে সিঙ্গেল। সিঙ্গেল, তার নিজের জীবনে কিচ্ছু হচ্ছে না, না 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 না, আমি অযথা মানুষের থেকে জ্ঞান নিই না, আমি জ্ঞান দিও না, আমি আমার নিজের বুদ্ধিতে চলি, রিগ্রেট হবে না অ্যাটলিস্ট নিজের বুদ্ধিতে চললে, যেটাই হোক না কেন। বেশ বেশ বেশ। কিন্তু যদি এই প্রেমের ক্ষেত্রটাই যদি এরকম হয়ে যায় যে এক এক সময় হয় যে আমরা শ্রোতা, আবার কখনো কখনো হয় আমরা বক্তা, আর কখনো কখনো বেশ কিছু জীবনে এরকম প্রেম অনেক সময় ঘটে যে প্রেমটা কোনো উত্তর থাকে না, মানে এটার কোনো উত্তর হয়, মানে ওটা ছেড়ে যাওয়ার পর মনে হয় কার সাথে সময় কাটিয়েছি। তো বহুবার বহুবার সেরকম ছবিও করেছি আমি। কেন যে আচ্ছা, রিগ্রেট থাম্বনেল। না না, আমার এরকম কিছু মনে হয় না আর কি, ভালো খারাপ সব মিশিয়ে জীবন, কারোর থেকে শুধু ভালোটা অ্যাকসেপ্ট করলাম খারাপটা করলাম এরকম তো হতে পারে না, কিন্তু খারাপের পরিমাণটা যদি বাড়তে থাকে, আর একটা প্রেমের সম্পর্কে আমার মনে হয় যে কখনো তুমি 60, কখনো আমি 40, কখনো তুমি 90, কখনো আমি 10 হতেই পারে, কিন্তু সারাক্ষণ ধরে আমি 100 তুমি 0, সেটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন সেখান থেকে বেরিয়ে আসা ভালো, কিন্তু রিগ্রেট হওয়ার কিছু নেই, কারণ একটা টাইমে তো ওই মানুষটাকে ভালোবেসেছিলাম, প্রেমে তো পড়েছিলাম, কিছু না কিছু দেখে তো প্রেমে পড়েছিলাম, তো ঠিক আছে। আচ্ছা, এবার ঋষভের কাছে আসি, যেহেতু ওকে রণবীর সিং বলা হয়, তো জেনজিদের রণবীর সিং, তো জেনজিদের মধ্যে এখন অনেকগুলো টার্ম আছে তো প্রেমের, যেমন ব্রেড ক্রাম্বিং আরো কিছু শুনছিলাম, সেটা হলো ব্যাকআপ বয়ফ্রেন্ড। ব্যাকআপ বয়ফ্রেন্ড, হ্যাঁ ও মানে একজন চলে গেলে আরেকজন আসবে। হ্যাঁ বেঞ্চিং বলে বেঞ্চিং বেঞ্চিং তো এই ব্যাকআপ। আমি অনলি সিচুয়েশনশিপ জানি, আর কিছু জানি না। হ্যাঁ, আমি এইগুলো কোনোটাই জানি না আর কি। মানে এই শব্দগুলো নতুন নতুন শুনি আর কি, আমার খুব ইন্টারেস্টিং লাগে শুনতে। তো কোনোদিনও সেই সুযোগ হয়নি। আমি তো খেলাধুলার ছেলে, তো আমি কোনো বেঞ্চে বসতে তো আমার পছন্দ কখনোই না, আমি সবসময় মাঠে নেমে খেলবো। আর যেটা শ্যামুক্তি বলছিল যে প্রেমে কখনো, আমি সবসময় প্রেমে 0 থাকি গো। আমি প্রেমিকাদের ওপরেই ছেড়ে দিই, তারাই 100, আমি 0। আমি You are always সবসময়- right. আমি না না, আমি অলওয়েজ 0। কি বললাম বলো তো, প্রেমের এই যে এফর্ট দেওয়াটা, হ্যাঁ, আমি এফোর্টের ক্ষেত্রে আমি যতই এফোর্ট দিই আমার মনে হয় 0, যে কিছু না কিছু বক্তব্য থাকেই আমার প্রেমিকার, যে না এইটা হলো না, ওইটা হলো না, তো আমি মেনে নিই। আমি চেষ্টা করি প্রত্যেকদিন নতুন করে, যেমন ভালো অভিনেতা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, ভালো প্রেমিক হওয়ারও চেষ্টা করি প্রত্যেকদিন, কিন্তু হয়ে ওঠে না। কিভাবে কবি একটু যদি ব্যাখ্যা করেন। আপনি বলুন না, একটু বলুন তো, না না, ওইটাই না, কি করে হতে হয়? সেটা শূন্য কি করে হতে হয়, তাহলে আবার অন্য জায়গায় কথা চলে যাবে আর কি। সেটা বলছি না, যে নিজেকে না সমর্পণ করে দিতে হবে প্রেম, যে নিজেকে ছেড়ে দিতে হবে, যে যেরকম হচ্ছে অপর মানুষটাকে সেই স্পেসটা দিতে হবে, সেই জায়গাটা দিতে হবে, সেই রেসপেক্টটা দিতে হবে। আমার মনে হয় প্রেমের ক্ষেত্রে একটা সব থেকে বড় জায়গা হচ্ছে রেসপেক্ট। মানে হয়তো প্রেমে অনেক ঝগড়া হয়, অনেক কথা কাটাকাটি হয়, অনেক মানে এই ব্লকিং ইত্যাদি হেনা তেনা এইসব অনেক কিছু হয়, কিন্তু কোথাও গিয়ে প্রেম এবং সব সম্পর্কের ক্ষেত্রেই সেটা আমার মনে হয় যে একটা রেসপেক্টের জায়গা ভীষণ ইম্পর্টেন্ট। সম্পর্কে যদি সম্মানটা না থাকে, তাহলে আমার মনে হয় সেই সম্পর্কটা সেই মুহূর্ত থেকে ভেঙে যেতে শুরু করে। বেশ, এবার এক্ষেত্রে একটা অন্য প্রসঙ্গে আসি। প্রেম সম্মান এগুলোর পাশাপাশিও আমরা এখনো এমন একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছি যেখানে ব্যর্থ প্রেমিককে দেখা যায় প্রেমিকার মুখে অ্যাসিড ছুড়ে দিতে, এরকম ঘটনা বহু। এবং আমরা যেহেতু বলে থাকি যে প্রেম এবং যুদ্ধে সবকিছুই নাকি ঠিক, এই ধরুন মানে এই পজিটিভনেসটা, টক্সিসিটি, এগুলোর ঊর্ধ্বে মনে হয় এই জিনিসগুলো। এগুলোর কোনো কিওর দেখতে পাও নাকি এগুলো ছোটবেলা থেকে কোনো একটা ট্রেনিং এর ভেতর দিয়ে, মানে সেটা একটা কোথাও মানসিকভাবে গেঁথে যায় যে আমি রিজেকশন হ্যান্ডেল করতে পারবো না, সেজন্য আগের সামনের মানুষটাকে আঘাত করো? সেটা দেখো, ডেফিনেটলি আমাদের সোসাইটিতে তো সবাই সমান শিক্ষা বা সমান সুযোগ পায় না, তো সেই জায়গা থেকে মানুষ হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমি এই কথাটায় বিশ্বাস করি না যে প্রেম এবং যুদ্ধে সবকিছু ফেয়ার আর কি। প্রথমত প্রেম এবং যুদ্ধকে এক জায়গায় রাখাই যায় না। হ্যাঁ, আমার মনে হয় যুদ্ধ যেখানে শেষ, প্রেম সেখান থেকে শুরু। এবং যুদ্ধ থামাতে পারে একমাত্র প্রেম আর কি। মানে প্রেমের থেকে বড় শক্তি এই পৃথিবীতে আর কিছু আছে বলে আমার অন্তত মনে হয় না। শ্যামক্তি?
সৌম্য, এত সুন্দর করে কথা বলতে মনে হচ্ছে না কপি পেস্ট করে নিয়ে, মানে আর কিছু ও আলাদা বলছে এগুলো স্ট্যাটাস হয়ে যাবে ফেসবুকে। হ্যাঁ, ওইটা ইউজ করে প্রেম করা যায়। না গো, এইগুলো যারা করে, হ্যাঁ মানে বলো না, বলো না, বলো, বলো। এই না বলো বলো। আরে এটাই তো প্রেম, এই যে তোমাকে অ্যালাউ করতে হবে। না না, এই যারা করে এগুলো, আমার এটার মধ্যে কোনো ব্যাখ্যা নেই। আগে সত্যি ভাবতাম যে এর সাথে শিক্ষার একটা হয়তো কানেকশন আছে। আমার মনে হয় যে মানে সেরকম আইন থাকা উচিত যাতে তাদের মানে একদমই আর কি লাইফ ইমপ্রিজনমেন্ট হোক, ফাঁসি হোক, যাই হোক, অ্যাবসলিউটলি। সাইকোলজিক্যালি তাদের মানে প্রবলেম আছে, হ্যাঁ। ডিসঅর্ডার আছে আর কি। আর আমার তো এখন মনে হয় যে শুধুমাত্র এই ফিজিক্যালি কাউকে আমি অ্যাবিউজ করছি সেইটাকেই গ্রাহ্য হিসেবে ধরা হয়, মেন্টালিও কিন্তু অনেক রকম ভাবে Absolutely. অ্যাবিউজ অ্যাবসলিউটলি। কথা হ্যাঁ। ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি অলওয়েজ মানে আমার কোনো বন্ধু বান্ধবকে আমি বলতে থাকি যে কথা একবার বেরিয়ে গেল, একটা খারাপ কথা তুমি কাউকে ডিসরেসপেক্ট করে দিলে, সেটাও কিন্তু একটা প্রেমের সম্পর্কে কিংবা একটা ভালোবাসার সম্পর্কে ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। আর ওই বলে না যুদ্ধে ভালোবাসার সফটওয়্যার, না না আমি বলছি ওই জিনিসটাকে পজিটিভ ওয়েতে নাও না। মানে প্রেমের যে পাগলামোটা থাকে, যে প্যাশনটা থাকে, আমি কাউকে 2 মিনিটের জন্য দেখার জন্য আমি দৌড়ে চলে গেলাম, সেইভাবে দেখো, মানে এইগুলো জাস্টিফাইড। কিন্তু আমি কাউকে মেরে দিলাম, 4টে খারাপ কথা শুনিয়ে দিলাম, ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও। একটা মেয়েও তার পার্টনারকে আমি দেখেছি মেরে দেয় বা গায়ে হাত তুলে দেয় আর কি, সেটা উচিত নয় আর কি। বেশ, এবার যদি আমরা একটু ফুলপিশু এডওয়ার্ডে আসি, তাহলে এই প্রেম নিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ মানে এই প্রেমেতেই আসছি। হ্যাঁ। তোমাদের প্রেমটা ঠিক কিরকম এবং এই প্রেমিকরাই বা কিরকম? আমাদের ইকুয়েশনটা নিয়ে আমরা বেশি কিছু এখানে বলতে পারবো না, তবে যেটা খুবই ইন্টারেস্টিং, যেটা আমরা গানে যেটুকু বোঝা গেছে, সেটা হচ্ছে যে এই পুরোটাই এই ছবিটার মধ্যে, গানটার মধ্যেও একটা ওই আমরা যেটা বারবার শিবুদা বলেন যে একটা মাটির গন্ধ আছে। যে একটা জমিদার বাড়ি, সেখানে একটা ছেলে একটা মেয়েকে এরকম সাইকেল চালানো শেখাচ্ছে, ওদের একটা দৃশ্য আছে যেখানে ওরা এরকম সমুদ্রের ধারে নাচছে, মজা করছে। তো সেইটা মানে ব্যক্তিগত স্তরে আমি বাকি ইকুয়েশন, সমীকরণ এগুলোর মধ্যে যাচ্ছি না, কিন্তু সেইটা আমার মনে হয় আমাদের তিনজনের কাছে প্রচন্ড ইন্টারেস্টিং ছিল। কারণ প্রেম, ভালোবাসা যাই হয়ে যাক না কেন, এগুলো আমরা যখনই দেখেছি স্ক্রিনে, সাধারণত আমরা খুব কলকাতা সেন্ট্রিক আরবান একটা প্রেম ভালোবাসা দেখে এসেছি। এটার মধ্যে না একটা ইয়ার্কি করে শিবুদা ওই শুটিং চলাকালীন বলতো যে মহিষাদলের শাহরুখ খান। হ্যাঁ, তো ধুতি ফুতি পরে একদম আমরা ওই মানুষটার থেকে ইন্সপিরেশন নিয়ে হয়তো একটা দৃশ্য করছি, কিন্তু তার মধ্যে একটা বাঙালিয়ান আছে যেটা বেসিক অনেস্টি, মানে হ্যাঁ। প্রেম বা যে কোনো সম্পর্কেই অনেস্টি, পিওরিটিটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয়েছে এই 3টে চরিত্রের মধ্যে প্রেম আছে না, ভালোবাসা আছে না, বন্ধুত্ব আছে, যেটাই থাকুক না কেন, একটা অনেস্টি আছে, একটা পিওরিটি আছে, যেটা আমার মনে হয় দর্শককে ভীষণভাবে অ্যাট্রাক্ট করবে। ওয়ান্ডারফুল। আমি আরো অন্যভাবেই বলি আর কি, ওরা খুবই সুন্দর ব্যাখ্যা করলো আমাদের যে সমীকরণ এই সিনেমাতে। তুমি প্রথমেই বললে এক ফুল দো মালি, এবার ওই 2 মালি জল দিয়ে গাছকে, ফুলকে বড় করেছে, কিন্তু ফুল তো চলে গেছে মালিকের হাতে। এই যে মালিক এখানে জল জল করছেন, অর্জুন চক্রবর্তী, মনীন্দ্রচন্দ্র নন্দী, আমরা দুজন প্রেমই করে গেছি, বিয়ের পিঁড়িতে কিন্তু অর্জুন আঙ্কেল বসছে ওর সাথে। তো এইটা হচ্ছে সমীকরণ বেসিক্যালি, যে Competition অন্য হ্যাঁ, যে জায়গায়। 2 মালিক খুব কষ্ট করে হাতে কাদা ফাদা লাগিয়ে এই গরমকালে এই ফুলকে সুন্দর করে বড় করছে, আর ওইদিকে অর্জুন চক্রবর্তী এসে, এবং এত বছর পরে আমাদের কাছে খুবই এটা একটা বড় পাওনা যে অর্জুন চক্রবর্তী এত বছর পরে বাংলা সিনেমায় কামব্যাক করেছেন আমাদের নায়িকা নিয়ে নিয়েছে। এবং আমাদের নায়িকা নিয়ে নিয়েছেন। এই জন্য বোঝা গেছে যে কেন ওনাকে এতদিন কাস্ট করা হয়নি, কারণ সব হিরোরা প্রচন্ড ভয় ছিলেন যে অর্জুন চক্রবর্তীর মতন একজন ড্যাশিং হ্যান্ডসাম অ্যাক্টর যদি স্ক্রিনে চলে আসে, তাহলে হিরোইনকে হিরোরা সামলাতে পারবে না। বাহ, তো ওদের প্রেমটা দেখে মোটামুটি দুখানা জিনিস বোঝা যায়। এতগুলো জায়গায় তোমরা শুটিং করেছো, এটা তোমাদের প্রেম ফিচারিং ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, এবং তার সঙ্গে আর তারই সঙ্গে এই যে কথাটা বললে যে এরকম মালিকের হাতে যেহেতু ব্যাপারটা চলে গেছে, এটা অনেকটা হলো না, এই ফার্স্ট ইয়ারে 2টো ছেলে মারামারি করছে একজনের জন্য, থার্ড ইয়ারের ইউনিয়নের দাদা ইয়েস ইয়েস ইয়েস। আপনারা এই ছবিটা ভালোবাসবেন, আপনাদের এই ছবিটা আপনারা থ্রিল পাবেন, সমস্ত ফ্লেভার, সমস্ত মশালা, যেটা শ্যামপ্তি বলছিল কিছুক্ষণ আগে, এই ছবিতে রয়েছে। আমরা সবাই
উই ফিল অনার্ড যে আমরা এই ছবির একটা অংশ। ছবিটা হই হই করে পরিবারের সবার সাথে সপরিবারে গিয়ে দেখুন, এবং যেটা প্রচুর প্রচুর ভালোবাসা দিন। প্রচুর 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 ভালোবাসা দিন, এবং বাবার বাণী শোনার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। সেই বাবা কি বলবেন সেটা আমরা একটু চলে যাব, তাই এখানে আমাদের ইন্টারভিউটা বোধহয় শেষে সমাপ্তি হ্যাঁ, আরেকবার হাততালি। এই